অনধারা সাহিত্য সংসদের আজকের আড্ডার সম্মানিত সভাপতি কবি সরকার হুমায়ুন, প্রধান আলোচক কবি মুর্শিদুল আলম, বিশেষ আলোচক কবি মমতাজুল করিম, আড্ডার মধ্যমণি কবি দীপক রায়, এখানে উপস্থিত সব আমার প্রিয়জন ডক্টর সৈয়দ রনক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুজিব, বীর মুক্তিযোদ্ধা শফরুজ্জা, ডক্টর কল্যাণ চক্রবর্তী, মুজফর বাবু, আমাদের অগ্রজ কবি কামাল করিম, যিনি আমার কারণে এসেছেন এখানে, তার প্রতি কৃতজ্ঞতা, বন্ধু শাহিন রিজভী এবং অন্যান্য কবি। আমি আলোচনায় যাওয়ার আগে আমি নিজের আপনাদের জন্য একটা ভালো খবর দিই। আমার নিজের খবর সেটা হলো যে আমি আবার এই বয়সে পড়াশোনা করে শুরু করেছি। সেটা হলো আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, পশ্চিমবঙ্গ থেকে পিএইচডি করছি বাংলা কবিতায় বিবর্তন, আদিযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাহ, ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। যদিও করতে গিয়ে আমাকে প্রথমে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তারা আমাদেরকে রণবাই জানেন কিছুটা, আমি করতে চেয়েছিলাম লালনের উপরে, সেটা অবশ্যই রণবাই আমাকে নিষেধ করেছে। এমনকি আমার ওখানকার টিচার তিনিও নিষেধ করেছেন। দেখো, লালনের উপর অনেক গবেষণা আছে, আর তাছাড়া লালন সম্পর্কে তুমি কতটুকু জানো? আসলে আমি চেষ্টা করছি জানার, কারণ তার চেয়ে বেটার যেহেতু তুমি বাংলা সাহিত্যে ছাত্র, এটা তোমার জন্য বেটার হবে যে এটা পড়ে কাজ করা তোমার জন্য ইজি হবে। তারপর প্রশ্ন উঠলো যে এমফিল করতে হবে। আমি বললাম যে আমি এমফিল করবো, আমি তো 16-17টি প্রকাশনা আছে ইত্যাদি ইত্যাদি, ডাইরেক্ট এতে যেতে চাই। তো বললো যে আপনার লেখাগুলো রাইট আপ পাঠাতে, 5টা উপন্যাস, 3টা কবিতার বই, 3টি ভ্রমণ কাহিনী, অন্যান্য সব রাইট আপ পাঠালাম। পাঠানোর পরে তারা কিন্তু এগুলো নিয়ে কোনো আগ্রহ নেই, কিন্তু আমার ছাত্র জীবনে 2টি প্রবন্ধ লেখা ছিল, যেটা আমাকে উপকার করেছে আমার কাজের জন্য। একটা ছিল হলো বাংলা নাটকের উদ্ভব এবং ক্রমবিবর্তন ধারায় মানিকগঞ্জ। এটা একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ। এটার আমার তত্ত্বাবধায়ক প্রফেসর ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলা বিভাগের, ওনার নাম ডক্টর মুজাম্মিল হক। আপনি বলতে পারেন তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জন্যই যে আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু ডক্টর মুজাম্মিল হক ছিল ধ্বনিতত্ত্ব অত্যন্ত পণ্ডিত। আমি ওনার কাছে প্রাইভেট পড়তে যেতাম, সেই ব্যাংক টাউনে একটা বাসায় থাকেন সেখানে। উনি আমাকে এটা দিয়ে 3 মাস খাটিয়েছেন। 3 মাস আমাকে লাইব্রেরি ওয়ার্ক করতে হয়েছে। আমাকে জমা দেওয়ার পরে বলছে যে তুমি এটা কাজ করেছো, ওয়েল ডান। যদি জীবনে কখনো পিএইচডি করো, এটা কাজে লাগবে, লেখাটা রেখে দেবো। সেটা আমার প্রকাশিত লেখা। আর একটা কাজ করেছিলাম মানিকগঞ্জের লোকসাহিত্যের উপরে। আপনারা ডক্টর সৈকত আজগরের নাম শুনে থাকতে পারেন। ডক্টর সৈকত আজগর মানিকগঞ্জের লোকসাহিত্য নিয়ে কাজ করেছে। আপনি জানেন যে মানিকগঞ্জের লোকসাহিত্যের 2 পর্বে 500-1000 পৃষ্ঠার বই আছে। এবং কালু শাহ ফকির, কালু শাহকে নিয়ে উনি গবেষণা করছেন, যে নিরিখ বান ধরে 2 নয়নে ভুলো না, এই কালজয়ী গানের গীতিকার কালু শাহ। সৈকত আজগরকে আমি একবার বললাম যে আমার গ্রামের পাশে তো একজন শিল্পী আছে, ওনার নাম দবির বয়াতি, ওনার শতাধিক গান আছে, উনি কি লেখা আছে? ওনার তো অক্ষর জ্ঞান নেই। বলে তুমি এটা একটু কালেকশন করো, গানগুলো রেকর্ড করে নিয়ে আসো, তারপর লিখো। আমি বললাম রেকর্ড করে কেন, আমি একটু শুনে শুনে লিখে নিয়ে আসি। ন বললো যে যেহেতু গানের গীতিকার উনি, সুরকার উনি এবং শিল্পীও উনি, তো উনি মারা গেলে এই সুর হারিয়ে যাবে, অতএব এটা নিয়ে স্বরলিপি করতে হবে। খেয়াল করে জিনিসটা। আমি গ্রামে গিয়ে 7 দিন পরে, তখন আমার গ্রামে ইলেকট্রিসিটি যায় না, 86-87 ছিল, উঠোনে হেজাক বাতি জ্বালিয়ে 7 দিন পরে গানের আসর বসেছে। দবির বয়াতির গান রেকর্ড করেছি। এই নিয়ে গানের গ্রামে একটা দুর্নামও হয়ে গেছে। লোকজন বলে যে এই ছেলেটা শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে তো দেখি গান টান লয়ে আছি, কি কাণ্ড, নামাজ নেই, রোজা নেই, হচ্ছে কি। যাই হোক, আমার বাবা আবার ছিল, উনি একটু ধোয়া গানের প্রতি আকৃষ্ট, যেটা রণবাই যেটার উপরে গবেষণা করেছেন। তো সে বলছে না, এটা ওর আসলে পড়াশোনারই পার্ট,
যাই হোক, সেই গানগুলো লেখা হয়েছে এবং এটা রেজা রব্বানী, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, আপনারা যে সঙ্গীত বিভাগগুলো জানেন, রেজা রব্বানী এই গানের উপর সুর করেছে, স্বরলিপি করেছিল এই সুরের উপরে। স্বরলিপি কারণ রেকর্ডটা না শুনলে অরিজিনাল সুরের উপরে স্বরলিপি করেছে। সেই স্বরলিপি সহ এটা ছাপা হয়েছে মানিকগঞ্জ লোকসাহিত্য দ্বিতীয়বার, 87 সালে, এবং সেইটা আজকে আমার এখন কাজে লাগছে। আমার এখন তো বলছে ঠিক আছে, তোমার অন্য লেখা নিয়ে আমাদের কোনো আকর্ষণ নেই, কবিতা তোমার ওই দুইটা প্রবন্ধ ফুল টেক্সট পাঠানো। এই দুইটা প্রবন্ধ যখন ফুল টেক্সট পাঠানো হলো, তারপর তারপর অ্যাকসেপ্টেড, ইউ ক্যান ডু, তুমি এখন তোমার এমপি লাগো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমি ভালোভাবে শেষ করতে। কোথায় আছেন? কোথায় জব করছেন? আমি সাংবাদিকতা করি, আমাদের একটা অনলাইন নিউজ পোর্টাল আছে, এটা এডিটর। এখন আসি কবিতায়। আজকে যে আলোচনা এখন জমে উঠছে, কিন্তু রণকবি প্রথম দিকে হতাশ ছিলেন। কবিতা হলো আসলে কবির হৃদয়ের, কবিতা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক বক্তব্য আছে। কবির হৃদয়ের সাময়িক অনুভূতি ছন্দবদ্ধ আকারে প্রকাশিত। আমি যদি বলি এটা হলো সহজ সংজ্ঞা। সাময়িক অনুভূতিটা কেন বললাম? কবি এখন যা ভাবছেন পরে নাও ভাবতে পারে, পরে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা কবিগুরুকে দিয়ে উদাহরণ দিতে পারি। কবিগুরু একবার বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। তিনি কিন্তু বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভবন। টোটাল রিভার্স। তার মানে একসময় ওনার মনে হয়েছে যে না, আমার বাঁচার দরকার নেই, পরে মনে হয়েছে আহা, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাবো, এটা কিভাবে হয়? মরিতে চাই না আমি সুন্দর ভবনে। কিন্তু কোশ্চেন হলো, এই যে কবির হৃদয়ের অনুভূতি, পাঠক কতটুকু গ্রহণ করলো? আপনি পাঠকের হৃদয়কে স্পর্শ করতে পেরেছেন কি না, সেইটা যদি পারেন তাহলে আপনি সার্থক কবি হিসেবে। আপনি পাঠকের হৃদয় স্পর্শ করতে পারবেন না, আপনি নাই। কিন্তু ডক্টর কল্যাণ চক্রবর্তী একটা কথা বলছে, হাজার হাজার কবিতা আমরা লিখি, কি জন্য লিখি? নিজের আত্মতৃপ্তির জন্য লিখি। কিন্তু উনি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলেছেন, যদি কবি মনে করে যে সে স্যাটিসফাইড, তাহলে সে ভালো কবি হতে পারবে না। কবিতা ডিসস্যাটিসফাইড থাকতে হবে তার কবিতা নিয়ে, আমার কিছু হচ্ছে না, তাহলে সে চেষ্টা করবে, পড়বে পড়বে পড়বে, এবং ক্রমেই ক্রমেই তার উন্নতি হতেই। সুতরাং কবি স্যাটিসফাইড হলে চলবে, কবিকে অতৃপ্ত থাকতে হবে, তাহলে কবিতা হবে। আজকে আধুনিক কবিতা, আমরা এখন উত্তরাধুনিক কবিতায় আছি। কোথায় চলে গেছে? আমরা কি কবিতা দৌড়ের সঙ্গে আছি? আমরা নাই। কিন্তু আমরা ওনার প্রসঙ্গে পরে আসি, কিন্তু নবীন কবি আমরা নিজেরাই তো কবিতার রেস অনেক পিছনে পড়ে আছি। পিছনে পড়ে আছি পঞ্চপাণ্ডব, আমাদের মানে বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী বা তারা যে ধারা শুরু করেছে, সেই ধারায় তো আমরা এগোচ্ছি। সেই ধারায় সবচেয়ে সফলতা এসেছে বাংলা কবিতায় 60-এর দশক। 30-এর পরে আপনি যদি যান 40-50-এর তত সফলতা নেই, কিন্তু 60-এর দশকে আমরা একটা সফল কাদের পেয়েছি? আল মাহমুদ, শামসুর রহমান, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। এবং এই যে সফলতা পেয়েছি, এরপরে কি আমরা সেটা ধরে রাখতে পারছি? 70-80-র দশক, 90-এর দশক আমরা ওইখানেই তো নাই। আমরা আজকে যে উত্তরাধুনিক কবিতার কথা বলে, উত্তরাধুনিক কবিতা কিন্তু 60-এর দশকে কবি শুরু করে গেছে। আল মোহাম্মদকে গ্রামীণ কবি বলা হয়। আল মোহাম্মদের একটা কবিতার দুটো লাইন বলি, তাহলে বুঝবেন যে সে কত আধুনিক। ওই আধুনিকতা আমার ধারে কাছে নেই। আলোটা উস্কে দি বলল সে, বললাম থাক, আধারে কিসের গন্ধ আমায় বুঝতে দাও। কত উত্তরাধুনিক! আমারই তো ওই রেসের সঙ্গে আমরাই নাই। আলোটা উস্কে দি বলল সে, বললাম থাক, আধারে কিসের গন্ধ আমায় বুঝতে দাও। এইটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যে জিনিসটা করা দরকার, পড়াশোনা। আমরা যারা করছি তারা এগুচ্ছি, কিন্তু এখনো কিন্তু ওনাদের কভার করতে পারিনি। আমরা জানি না পারবো কিনা, কিন্তু চেষ্টা করতে হবে। যেমন আমাদের সৈয়দ রণ খুব ভালো লেখে, সৈয়দ রণ একটু সমালোচনা করি, কারণ সে রিসেন্টলি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে, কবিতাটা আমি পড়েছি, অত্যন্ত অসাধারণ কবিতা, উত্তরাধুনিক কবিতা, কিন্তু একটা জায়গায় আপনি ভুল করেছেন, পাপিষ্ঠ শব্দটা আপনি দুইবার লাগাইছেন।
দিস ইজ নট উত্তরা। আপনি দ্বিতীয় অংশে যে পাপিষ্ঠ আছে ওটা ফেলে দেন, ফেলে ওখানে প্রতিশব্দ খোঁজে। উত্তরাধুনিক কবিতা কি? আপনাকে শব্দের বাহুল্য শব্দ বর্জন করতে হবে। আপনাকে একই শব্দ একাধিকবার ব্যবহার করা যাবে না। এই রীতিগুলো আপনাকে মানতে হবে। ছন্দটন্দ তো মানবেন না। আমি বলেন ছন্দের দরকার নেই, এটা জানি না, ছন্দটন্দ কবিতাই হবে না। লিখবেন, আপনার একটা বিবৃতি হবে, কালের বিচারে এই কবিতা টিকবে না। সুতরাং ছন্দ লাগবে। আমি মাঝে জাতীয় কবিতা পরিষদে 2বার বক্তৃতা করেছি। একবার আমার সাবজেক্ট ছিল বাংলা কবিতার ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস, চিত্রকল্প। পিন ড্রপ সাইলেন্স, সমস্ত লোক শুনছে। আমার তারা একটা ভিডিও প্রকাশ করেছে, আমি আপনাকে ওটা লিঙ্ক দেবো, ওটা আপনাকে শুনতে হবে। কবি হতে চাইলে, যদি কবি না হতে চান সেটা ভিন্ন কথা। তো এই যে ছন্দের বিষয়টা, ছন্দ আমাকে জানতে হবে। তারপরে আমি আমার একটা নিজস্ব ধারা তৈরি। কখন আপনি নিজস্ব ধারা তৈরি করতে পারবেন? যখন আপনি ছন্দ উত্তীর্ণ, আপনি ছন্দ থেকে উপরে উঠে গেছেন, তখন আপনি একটা নিজস্ব ধারা তৈরি করতে পারেন। আমি তো জানেনই না, আপনি কিভাবে নিজস্ব ধারা তৈরি করবেন, তাই না? আপনাকে তো আগে রেসে যেতে হবে। রেস পাড়ি দিয়ে ওকে আমি সাথে আমি তৈরি করবো। অনেকে বলেন, আলোচনা করতে গিয়ে বহু আলোচক বলে যে কবিতা লিখতে গেলে, ওই জাতীয় কবিতা পরিষদে এক আলোচক আলোচনা করতেছিলেন যে কবিতা লিখতে গেলে ছন্দের অত প্রয়োজন নেই, আর প্রত্যেকেই নিজস্ব ছন্দ তৈরি করেছে। অনেক কবি নিজে নিজে ছন্দ, কে ছন্দ তৈরি করেছে আমরা জানি না। আমরা অথরাইজ পারসন, আমরা বাংলা বিভাগের লোক। আপনি ছন্দ তৈরি করতে হলে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে জমা দিয়ে আপনাকে সেটাকে নিতে হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর সেই অতই সোজা। অর্থাৎ তা জানেই না, সে ছন্দ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই যে হ্যাঁ তিনি একটা নিজস্ব ধারা তৈরি করেছেন। নিজস্ব ধারা করতে আমরা কি ছন্দে কবিতা দেখি? অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ। এই অক্ষরবৃত্ত গদ্য ছন্দের কিন্তু দুটো ধারা আছে। একটা হলো শিল্পসম্মত কবিতা, শৈল্পিক কবিতা, যেখানে যেখানে মানে অনুপ্রাস, চিত্রকল্প এটা মেনটেন করা হয়। আরটা আছে বিবৃতি ধর্মী কবিতা। বিবৃতি ধর্মী কবিতার ক্ষেত্রে বা স্লোগান ধর্মী কবিতার ক্ষেত্রে এটা মেনটেন করা হয় না। যেমন হেলাল হাফিজ যে কবিতার জন্য বিখ্যাত হয়েছে, ওটা যদি শৈল্পিক দিক বিবেচনা করেন ওটা কিন্তু অত শিল্পসম্মত কবিতা না। যেটা এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, স্লোগান ধর্মী কবিতা। কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন। বিখ্যাত আপনি কোনটা দিয়ে হবেন এটা আপনি জানেন না। এই যে এখন পঞ্চপাণ্ডবের ভিতরে সবচেয়ে জনপ্রিয় কবি জীবনানন্দ দাশ, যাকে নিয়ে আমরা এখন রিসার্চ করছি। জীবনানন্দ দাশ, এই জীবনানন্দ দাশ জীবদ্দশায় সবচেয়ে অবহেলিত ছিলেন। তার ঘাস, ফুল, নদী নদী এগুলো নিয়ে বলে এগুলো কি লেখে, এগুলো তার বহু লেখা প্রকাশিতই হয়নি, পাণ্ডুলিপি পড়েছে, ওনার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে জীবনানন্দ দাশ কি লিখেছেন, আমরা কোথায় আছি? আমরা ক্লাসে করতে পারিনি, আমরা কবিতা লিখি, চর্চা করে যাচ্ছি। যে অনুপ্রাসের কথা বলেন, অনুপ্রাসটা কি? অনুপ্রাস হলো একই ধ্বনির, মানে একই ধ্বনি সাম্যের, মানে একই ধরনের ধ্বনি যে ধ্বনি সাম্যের সৃষ্টি করে, এটা সেটা হলো অনুপ্রাস। যেমন জীবনানন্দ দাশের একটা উদাহরণ নিতে পারি যে অনুপ্রাসের কি বর্ণ সেখানে চুলতার, কবেকার, অন্ধকার, বিদিশার, নিশা। খেয়াল করছে? অসাধারণ অনুপ্রাসের উদাহরণ। সেই সব থেকে অনেক পিছিয়ে আছি। সুতরাং আমাদেরকে আরো পড়তে হবে এবং শব্দ ভান্ডার তৈরি করতে হবে। আমি আসি আমাদের দীপক, আপনার যেটা সবচেয়ে নেগেটিভ দিক সেটা হলো যে আপনি অন্তমিলের কবিতা সায়েন্টিস্ট বিভাগ সেটা ভালোই করেছেন, বলেছেন, আপনি আলোচনা করছেন যে অন্তমিলের কবিতা লিখতে গিয়ে আপনি অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার করতে হয়েছে। আপনি এটা ছেড়ে দেন, কারণ কি আপনার এই কবিতার বই পড়ে বোঝা দিচ্ছে আপনার সব শব্দ ভান্ডার সমৃদ্ধ নয়। আপনি শব্দ ভান্ডার তৈরি করতে
থেকে কত বছর আগে, কয়শো বছর আগে লালনের যে গান লেগেছে, এখন শুনুন তো, কত শত নতুন নতুন শব্দ তিনি নিয়ে গেছে, এখনো আমরা সেখানে নাই। লালন যদি গীতি কবি, কিন্তু কত নতুন শব্দ, তার কি ভান্ডার ছিল। তিনি কিন্তু অক্ষর জ্ঞান ছিলেন, তিনি মুখে মুখে গান রচনা করতেন, তার শিষ্যরা শুনে মুখস্থ রাখতো, সেটা পরে লিপিবদ্ধ হয়েছে। তার গান, তার প্রথম বই আকারে গান প্রকাশ করেছে কে জানেন? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তখন মানে তরুণ কবি, ওই এলাকায় এসে শুনছে যে এখানে কিন্তু ভালো ইয়ে আছে, সে শুনতে গেছে, কি কাহিনী শুনেছে, মুগ্ধ হয়ে গেছে, আরে কি আসছে। হ্যাঁ, পরে উনি দেখে যে তারপর লিখিত নাই, শিষ্যরা কেউ কেউ লিখে রাখছে, কেউ কেউ মুখস্থ। উনি ওই গানগুলোকে লিপিবদ্ধ করে নিয়ে কলকাতা নিয়ে প্রথম লালনের বই প্রকাশ করেন। আজকে লালন বিখ্যাত। লালনের মতো কবি আরো 1000 বছর আসবে কিনা সন্দেহ আছে। গীতি কবি, কিন্তু গীতি শব্দটা কেন আমি লাগালাম, ওই যে সর্বনষ্ট হয়ে গেছে উত্তর আধুনিক কবিতা। গীতি কবিতা এবং উত্তর আধুনিক কবিতার মধ্যে ডিফারেন্স আছে। গীতি কবিতা আপনি সুর রক্ষা করার জন্য একই শব্দ একাধিকবার ব্যবহার করতেই হবে, যদি আপনি সুরকে রাখতে চান। কিন্তু উত্তরাধিকার বলবো ন, তুমি একাধিকবার ব্যবহার করতে পারো, তোমাকে প্রতিশব্দ খুঁজতে হবে। কিন্তু প্রতিশব্দ খুঁজতে গেলে দেখবেন তার সুর আর হচ্ছে না, সুরটা ভেঙে যাচ্ছে। যে কারণে আমি লালনকে অত্যন্ত উচ্চ মানের গীতি করি। আরো 1000 বছরের লালন আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। কিন্তু আপনি যদি বলেন যে উত্তরাধুনিক কবি, তাহলে লালনকে উত্তরাধুনিক কবি বলবো। অনেকেই বলেন আমাদের লালন ভক্ত আছে, কেমন করে? হ্যাঁ, লালন তো অবশ্যই কবি। আপনারা অবশ্যই কবি, আপনারা ভাগ করছেন গীতি কবি, উত্তর কবি, হ্যাঁ, দক্ষিণ কবি, হ্যাঁ, পশ্চিম কবি। না, অবশ্যই আমি কবি। একটা তো বিশ্বাস করি। কিন্তু কবি আপনি কবি। যখন একাধারে উত্তরাধুনিক কবি কবিতা কবি। শুনতে যাবেন, তখন আপনি তার এই কবিতাগুলোকে ঠিক না, কিন্তু তিনি অসাধারণ কবি, গীতি কবি হিসেবে। যাই হোক, আপনার আরো যে কাজগুলো করতে হবে সেটা হলো, আমি আর দুইটা বইয়ের কথা বলি আপনাকে। একটা আছে বাংলা ছন্দের রূপরেখা, নামটা মনে রাখবেন, অধ্যাপক মাহবুবুল আলম, বাংলা ছন্দের রূপরেখা, এটা পড়বে। আর আমাদের এই রণবীর কাছ থেকে একটা বই নিয়ে যান, উনি কবিতার ব্যাকরণ প্রকরণ, উনি একটা গবেষণা টাইপের করেছেন। যদি ওনারটা জটিল হয়ে গেছে, আপনাকে ওইটা আগে পড়তে হবে, কারণ ওটা বহু আগের লেখা বই তো, এটা অনেক সহজ সরল। কিন্তু রণবীর ক্ষেত্রে জটিল করে ফেলেছে। কিন্তু আগে ওইটা পড়বে, তারপর এটা পড়বে। আর আমার বক্তব্যটা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, ছন্দ নিয়ে, মানে উপমা, উপরেক্ষা, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি। আপনি অনেক কিছু করছেন যদি আপনি কবিতা লিখতে চান। আর যদি মনে করেন যে হ্যাঁ, আপনি ফলন্দা আপনার সম্পর্কে বলেছে, আপনি গদ্য সাহিত্য চর্চা করেন, সেটি আপনি লিখেছেন, সেটা করেন, ইটস ওকে। কিন্তু কবিতা লিখতে গেলে আপনাকে একদম মানে ইয়ে করতে হবে, সেই চর্চা করতে হবে, এবং এই প্রেজেন্টেশনটা একদম নিখাত। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আজকে আপনার এই এটা খুব ভালো লেগেছে, ময়মনসিংহের আঞ্চলিক ভাষার যে কবিতা, হ্যাঁ, আগামী দিনে তো পুরো আঞ্চলিক গান থেকে। এইটাই আপনি প্র্যাকটিস করেন। আপনি বহু কবি আছে, বহু উত্তর আধুনিক কবি আছে, এই কবি কিন্তু নাই। আমরা কিন্তু আপনার কাছে মার খেয়ে যাচ্ছি, বুঝছেন? এই যে আপনার ময়মনসিংহের যে ময়মনসিংহ গীতিকা ডক্টর দীনেশ চন্দ্র সেন তো ময়মনসিংহের লোক না, কোথাকার লোক? কিন্তু মানিকগঞ্জ। সে ওখানে গিয়ে একটা সংগ্রহ করেছে এবং বিখ্যাত হয়েছে ময়মনসিংহ গীতি, ডক্টর দীনেশ চন্দ্র। সুতরাং আপনার এলাকার সমৃদ্ধ ভাষা আছে, যে ভাষাটা আপনার ইয়ে করা দরকার, এবং এটার উপর আপনি কবিতা লেখেন। আপনি এটার উপরেই বিখ্যাত হবেন। আপনি উত্তরাধিক কবিদের সঙ্গে প্রতিযোগিতায় নেবেন না। এই প্রতিযোগিতা কিন্তু খুবই কঠিন প্রতিযোগিতা, আমরাই কিচ্ছু পাই না। আমরা কিন্তু, আমি বললাম যে আল মাহমুদ শামসুর রহমানরা যা দিয়েছে সেখানেই আমরা যেতে পারি না, আমরা কি করবো? 60-এর দশকের পরে 70-এর যে স্ট্যান্ডার্ড ছিল, আমার বিবেচনায় 80s এসে সেই স্ট্যান্ডার্ড ফল করেছে। দেখেন 70s-এর কবিদের সঙ্গে 80s-এর কবিদের মিলান, স্ট্যান্ডার্ড ফল করেছে, 90s-এ আরো ফল করেছে। কারণটা কি? আমরা পারছি না। কারণ আসলে কি, কবি কিন্তু যুগে যুগে আসে, হঠাৎ করে প্রতি বছরই কিন্তু ভালো ভালো কবি আসে না। যে 30-এর যে কবিরা পঞ্চম, এরপর 40-এ কিন্তু সেরকম নাই, 50-এ কিন্তু সেরকম, 60-এ এসে আবার বিস্ফোরণ ঘটেছে কবিতায়।
কিন্তু হতাশ হলে চলবে না, আমাদের সেই চর্চাটা চালিয়ে যেতে হবে। আমাদের ভেতর থেকে কেউ বেরিয়ে আসবে, হয়তো আপনিই বেরিয়ে আসবেন, অথবা রণভাই বেরিয়ে আসবে। রণভাই কবিতা নিয়ে আমি খুবই আগ্রহী, আপনার কবিতা কিন্তু খুব ভালো কবিতা, কিন্তু আপনার ওই দুটো জিনিস বর্জন করতে হবে। একই শব্দের একাধিক ব্যবহার, এটা আপনাকে প্রতিশব্দ খুঁজতে হবে, এটা করতে হবে। আর বাকি সব ঠিক আছে, অত্যন্ত উত্তরাধুনিক কবিতা হচ্ছে, বুঝছেন? আমি আমি নিজে কিন্তু কোনো ভালো কবিতা লিখি না, এটা মনে করেন না যে কিন্তু আমি কবিতার ক্রিটিক কি জন্য, আমার সাবজেক্টই আমাকে সেই অথরিটি দিয়েছে। আর এখন যে রিসার্চের যে সাবজেক্টটা নিয়েছি সেটা তো কমপ্লিট হলে আরও অথরাইজ পার্সন হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানি আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।